আসসালামু আলাইকুম। আজকে আমি রিভিউ করছি রাজীব হোসেনের লেখা কমান্ডো বইটি। রাজীব হোসেনের জন্ম টাঙ্গাইলে। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। জীবনের একটি অধ্যায়ে আর্মি স্পেশাল ফোর্সের সদস্য হিসাবে সেনাবাহিনীতে কাজ করেছেন। পেশায় তিনি চাকরিজীবী। লেখালেখির পাশাপাশি আন্তর্জাতিক ম্যারাথনে অংশগ্রহণ এবং আয়োজন করতে ভালোবাসেন। বইটির প্রকাশক নালন্দা। বইটি মোটামুটি বড়ই, 280 পৃষ্ঠার। আমি 2বার পড়ে ফেলেছি অলরেডি। বইটা পড়তে গিয়ে কখনো হেসেছি, কখনো বা গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে, কখনো বা পেয়েছি অনুপ্রেরণা। হ্যাঁ, এটা কোনো রম্য রচনা নয়, নয় কোনো মোটিভেশনাল বই। এটি হচ্ছে বাংলাদেশের কমান্ডোদের নিয়ে লেখা প্রথম বই। তবে বাংলা ভাষায় এর আগে কমান্ডোদের নিয়ে আরেকটি বই লেখা হয়েছে, সেটি মেজর আনোয়ার হোসেনের হেল কমান্ডো, যা 1986 সালে প্রকাশিত হয়। মেজর আনোয়ার হোসেন বইটি লেখেন পাকিস্তান আর্মির স্পেশাল সার্ভিসেস গ্রুপ এর প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে। উল্লেখ্য, এসএসজি কমান্ডো তাদের পেশাদার আচরণের জন্য সারা পৃথিবীতে সুপরিচিত। মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহেরও এসএসজি কমান্ডো ছিলেন। লেখক বলেছেন যে ছোট বয়সে কিংবা অনেকেই হয়তো ভাবতেন যে কমান্ডো বলতেই একজন শক্তপোক্ত মানুষ, গালে গভীর কাটা দাগ, উদম শরীরে আড়াআড়িভাবে মেশিন গানের অ্যামিউনেশনের বেল্ট পেঁচানো, কোমরে একটা নাইফ ঝুলছে, যার স্ট্যামিনা 100 মাইল দৌড়ালেও শেষ হবে না। এই জাতীয় ধারণার মূল কারণ হচ্ছে হলিউডের মুভি কমান্ডো অথবা মেজর আনোয়ার হোসেনের লেখা হেল কমান্ডো। সেনাবাহিনী অথবা স্পেশাল ফোর্স নিয়ে মানুষের, বিশেষত তরুণদের আগ্রহের কমতি কখনোই ছিল না, কিন্তু যথাযথ রেফারেন্স ম্যাটেরিয়ালের অভাবেই মূলত এই ধরনের অতিমানবীয়তা। এমনকি মেজর আনোয়ার হোসেনের হেল কমান্ডো বইতেও লেখা আছে, চিরকুমার চিফ ট্রেনারের বক্তব্যে সমস্ত ট্রেনি কমান্ডো বুঝলো প্রকৃত কমান্ডো হতে হলে দৈহিক শক্তির চাইতে আরও বেশি প্রয়োজন মানসিক শক্তি। রিয়েল কমান্ডোরা পৃথিবীর যে কোনো কঠিনতম অবস্থা হাসি মুখে মেনে নেবে। প্রয়োজনে তারা আলোর গতিতে ছুটবে, উল্কার মতো আঘাত হানবে লক্ষ্যবস্তুর উপর। শেষ পর্যন্ত কমান্ডোরা মানবরূপী দানবে পরিণত হবে রোবটে, যে শুধু কমান্ড ফলো করতে জানে। হৃদয় যাদের কাছে মৃত, অনুভূতির কোঠা শূন্য, জীবন যাদের কাছে তুচ্ছ। এই বইয়ে লেখক তার কমান্ডো ট্রেনিংয়ের স্মৃতিচারণ করেছেন। এই বইয়ে তিনি 2003 সালে আর্মি কমান্ডো কোর্স 17 এর স্মৃতিচারণ করেছেন। আর্মি কমান্ডো কোর্স হয় SINT জালালাবাদ সেনানিবাস সিলেটে। মেকার অফ লিডার্স এই মটো নিয়ে যাত্রা অব্যাহত রাখা বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম সেরা প্রতিষ্ঠান স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স, সংক্ষেপে SINT, 1973 সালে কুমিল্লা সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বিভিন্ন সময় এর নাম ও কার্যপরিধি পরিবর্তিত হয়েছে। এখানে দুটি বিষয় উল্লেখ্য। প্রথমত, প্যারা কমান্ডো ট্রেনিং বাংলাদেশ সেনাবাহিনীর অতি অল্প সংখ্যক ট্রেনিং এর একটি, যেখানে অফিসার এবং সৈনিক একসঙ্গে প্রশিক্ষণ নেয়। দ্বিতীয়ত, প্যারা কমান্ডো ট্রেনিং এ অংশগ্রহণের জন্য প্রথমে একটি কোয়ালিফিকেশন টেস্টে উত্তীর্ণ হতে হয়। এই টেস্টের মডিউল হলো 2 মাইল দৌড়, কাট অফ টাইম 17 মিনিট, এর সাথে থাকবে 20 পাউন্ড ওজনের হ্যাভারস্যাক, AK-47 সাব মেশিন গান। দৌড় শেষে হ্যাভারস্যাক এবং অস্ত্র রেখে বাকি ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে হবে। পুশ আপ 35টি, রিচ আপ 35টি, ডিম 4টি, নি বেন্ডার 80টি, 1 মাইল দৌড়, কাট অফ টাইম 8 মিনিট। এরপর সাঁতার 50 মিটার ইউনিফর্ম পরিহিত অবস্থায়। এবার মূল ঘটনায় চলে আসি। 17 মে লেখকের কমান্ডো ট্রেনিং শুরু হওয়ার কথা ছিল। 15 মে তিনি SINT-তে পৌঁছে যান। 16 মে তিনি রাতে আগে ভাগেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, কারণ 17 মে ভোর 4:30-এ অস্ত্রাগারে ফলিং ছিল। তো তিনি শুতে যাওয়ার সময় খেয়াল করলেন তার রুমমেট বন্ধু হাসিব, যার কমান্ডো হবার শখ অর্ধযুগের, এবং তিনি হেল কমান্ডো বই সাথে নিয়ে ঘুমাতেন। তো লেখক দেখলেন তার বন্ধু হাসিব ইউনিফর্ম পরছে এবং পায়ে মোজা পরছে। এর কারণ জিজ্ঞাসা করতেই হাসিব গম্ভীর মুখে বলল, কমান্ডো ট্রেনিং এর শুরুর রাতেই ঐতিহাসিকভাবে একটি বিশেষ ইভেন্ট সংঘটনের রেকর্ড আছে। ব্যাপারটি সম্পূর্ণ অলিখিত, একটি আইস ব্রেকিং প্রোগ্রাম, যার কোনো গ্রামার নেই, না ঘটার সম্ভাবনাও রয়েই যায়। তো লেখক তার বিজ্ঞ বন্ধু হাসিবকে অনুসরণ করে তিনি ইউনিফর্ম পরে মোজা পরে প্রস্তুত হয়ে নিলেন। একসময় তিনি ঘুমিয়ে গেলেন।
হঠাৎ জানালার কাঁচ ভেঙে কাচের গুঁড়া মুখের কাছে আসতেই লেখকের ঘুম ভেঙে গেল। লেখক টের পেলেন অটো মোডে সাবমেশিন গানে ব্রাশ ফায়ার করা হচ্ছে, সেই সাথে কিছুক্ষণ পর পর বিস্ফোরিত হচ্ছে স্মোক গ্রেনেড। লেখক আর তার রুমমেট হাসিব ক্রলিং করে ফ্লোরে পড়লেন। একই সাথে দরজায় অনবরত লাফি চলছিল। উপায়ন্তর না দেখে যেই তারা দরজা খুলে দিলেন, অমনি স্মোক গ্রেনেডের প্রতিক্রিয়ায় পুরো রুম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। একই সাথে পিঠেও পড়ল বেতে সপাং সপাং বাড়ি। তো লেখক জিজ্ঞেস করলেন, স্টাফ কি করব? মিনিটখানেক পিটুনি খাওয়ার পর স্টাফ রাস্তা ছেড়ে দিয়ে বললেন, সোজা পশ্চিম দিকে দৌড় দেয়। এরপর সকল কমান্ডোকে এসআইএনটির মূল ফটকের পাশের মাঠে সমবেত করা হলো। অফিসার্স ইনচার্জ বা সংক্ষেপে ওআইসি মেজর ইমতিয়াজ বললেন, কমান্ডো, তোমাদের আবাসস্থল শত্রুরা দখল করে নিয়েছে। এখন তোমাদের আবাসস্থল মুক্ত করতে হবে। সেক্ষেত্রে তোমাদের পরিকল্পনা কি? কেউ কেউ বলল, স্যার, আমরা রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে শত্রু মুক্ত করব। মেজর ইমতিয়াজ বললেন, না, কমান্ডোরা কখনো অন্য মানুষের মতো রাস্তা দিয়ে দৌড়ে যাবে না। এরপর কেউ কেউ বলল, স্যার, আমরা রাস্তা দিয়ে ক্রলিং করে যাব। এরপর মেজর ইমতিয়াজ বললেন, নো, কমান্ডোরা মূল রাস্তাতেই যাবে না। কমান্ডোদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শত্রুর সবচেয়ে আনএক্সপেক্টেড পথ দিয়ে এসে মিশন চালাবে। তোমরা এসআইএনটির নালা দিয়ে অপারেশন পরিচালনা করবে। এরপর তিনি স্টাফদের রাস্তা দেখিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। উল্লেখ্য, নন কমিশন অফিসার বা এনসিওদের স্টাফ বলে ডাকার ট্রেডিশন। এরপর সকল কমান্ডোকে নালায় নামিয়ে দেওয়া হলো। 1 কিলোমিটার ক্রলিং করার পর মেজর ইমতিয়াজ স্টাফকে নির্দেশ দিলেন, স্টাফ, এদের ফল ইন করান। এরপর সবাইকে ফল ইন করানো হলো। হঠাৎ একটি গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল। একসময় দেখা গেল একটি মিলিটারি জিপ তাদের সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে কেউ একজন বের হলেন। ওআইসি তাকে রিসিভ করলেন। একসময় গাড়ির ইঞ্জিন বন্ধ হলো। কিছুক্ষণের জন্য সুনসান নীরবতা ভেঙে লেখকের কানে গেল একটি বাক্য, জেন্টলম্যান, ওয়েলকাম টু আর্মি কমান্ডো কোর্স 17। তখন দিবাগত রাত 3টা। তারপরের দিন এন্ট্রান্স টেস্ট ছিল। প্রথমেই 2 মাইল দৌড়, কাট অফ টাইম 16 মিনিট। এই দৌড়ে যারা ফেল করলো তাদের স্থান হলো ভোল্টেজ পয়েন্টে। ভোল্টেজ পয়েন্ট হচ্ছে একটি নালা যার দৈর্ঘ্য আনুমানিক 20 মিটার এবং প্রস্থ 5 মিটার। এর সাথে সরাসরি সংযোগ আছে সুয়ারেজ লাইনের। আর এর মাহাত্ম্য বাড়াতে এতে পানি জোকে আবাদ করা হয়। লেখক এসআইএনটির প্রতিটি স্থানে প্রথম ইভেন্ট হওয়ার সময় অভিজ্ঞতা বর্ণনা দেওয়ার সময় ট্রেনিং ফ্যাসিলিটির অতি সূক্ষ্ম বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। লেখক বলেছেন, এই বর্ণনা হয়তো পাঠকের মনে অন্ধের হাতি দর্শনের অনুভূতি যাতে উপলব্ধি হতে পারে। আমার ভিডিও হয়তো অনেকটা সেরকমই হবে। তো কমান্ডো কোর্সের প্রথম দিনই সবাইকে 200 টাকা মূল্যমানের স্ট্যাম্প সহ একটি বন্ড সাইন করতে হয়, যেটাতে লেখা থাকে যে আমি স্বেচ্ছায় আর্মি কমান্ডো কোর্স 17-তে যোগদান করেছি। ট্রেনিং চলাকালে আমার কোনোরূপ ক্ষয়ক্ষতি, অঙ্গহানি অথবা মৃত্যু হলে এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী দায়ী থাকবে না। প্যারা কমান্ডো ট্রেনিংয়ে বেশ কয়েকটা লেগ আছে। প্রথম লেগ হচ্ছে ম্যাপ রিডিং লেগ। আর মেজর কয়েকটা ইভেন্ট হচ্ছে 30 কিলোমিটার স্পিড মার্চ, 40 কিলোমিটার স্পিড মার্চ, 50 কিলোমিটার স্পিড মার্চ। এই মার্চের সময় পিঠে হ্যাভারসেকের ওজন 20 পাউন্ড থেকে বাড়তে বাড়তে 30 পাউন্ড, 40 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। এরপর হ্যালোকাস্টিং জাম্পের একটি ঘটনা বলবো। হ্যালোকাস্টিং জাম্প হচ্ছে বিভিন্ন উচ্চতার টাওয়ার থেকে জাম্প দিতে হয়। প্রথমে 10 ফুট উচ্চতা, এরপর 30 ফুট উচ্চতা, এরপর 50 ফুট উচ্চতা। কমান্ডোদের তো হেলিকপ্টার থেকে জাম্প দিতে হয়, সেই জাম্পের প্র্যাকটিস হিসেবেই এই হ্যালোকাস্টিং জাম্প হয়ে থাকে। তো 30 ফুট জাম্প দেওয়ার সময় এক ট্রেনি কমান্ডো র্যাম্পের কাছে এসে ইনস্ট্রাক্টরের পা ধরে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন যে, স্টাফজি, আমি আর যাবো না, আমার ভয় লাগে। তিনি পা ধরে নাছোড়বান্দার মতো অনড় অবস্থায় রইলেন, তাকে কোনো মতেই ছোটানো যাচ্ছে না। এরপর ওআইসি মেজর ইমতিয়াজ এসে পিটানো শুরু করলেন, তারপরও সে ইনস্ট্রাক্টরের পা ছাড়ছে না। তারপর আরো 2জন ইনস্ট্রাক্টর এসে তাকে চ্যাংদোলা করে ধরে নিয়ে গিয়ে 30 ফুট উচ্চতা থেকে ছেড়ে দিল। তারপর যেই তিনি সাঁতরে পুকুরের পাড়ে আসলেন, মেজর ইমতিয়াজের নির্দেশ এলো তিনি আবার জাম্প দিবেন। সঙ্গে সঙ্গে 2জন ইনস্ট্রাক্টর এসে তাকে স্কর্ট করে নিয়ে গিয়ে আবার তাকে জাম্প দেওয়ানো হলো। তো এবার তিনি নিজের ইচ্ছায় জাম্প দিলেন। দ্বিতীয় জাম্প যখন তিনি শেষ করলেন, তারপর মেজর ইমতিয়াজ আবার বললেন তিনি আবার জাম্প দিবেন। এভাবে মেজর ইমতিয়াজ তাকে 7 বার জাম্প দেওয়ালেন। এরপর আসবো সার্ভাইভাল ট্রেনিং এ। আর সার্ভাইভাল ট্রেনিং এর আগে একটি বড় খানা অনুষ্ঠিত হয় এসআইএনটিতে। তো বড় খানাতে কমান্ডোদের জন্য বিভিন্ন ধরনের খাবার রাখা হয়। এখন আপনি যদি মনে করেন এটা ভুরি ভোজের একটা আয়োজন, তাহলে আপনি মস্ত বড় ভুল করবেন। সেখানে এখন কি খাওয়ানো হয় সেটা বরং নাই বললাম, বরং একটা হিন্ট দিয়ে দিই।
ম্যান ভার্সেস ওয়াইল্ড এ বেয়ার গ্রিলসকে দেখেছেন বিভিন্ন জিনিসপত্র খেতে। বড়খানায় অনেকটা সেরকম জিনিসপত্রই খাওয়ার আয়োজন করা হয়। সার্ভাইভাল ট্রেনিং হচ্ছে 7 দিনের একটা এক্সারসাইজ। তো এখানে 7 দিনের জন্য কমান্ডোদেরকে বনে ছেড়ে দেওয়া হয়। তো সার্ভাইভাল ট্রেনিং এ খাবার, পানি এসব নিয়ে যাওয়া নিষেধ। তো লেখকদের সার্ভাইভাল ট্রেনিং হয়েছিল সিলেটের লাউয়াছড়া রিজার্ভ ফরেস্টে। তো যেদিন সার্ভাইভাল ট্রেনিং হবে সেদিন কমান্ডোদেরকে 2 ভাগে করে সেখানে নিয়ে যাওয়া হলো। এক পার্টিকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়েছিল, আরেক দলকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো লেখক বাসে যাওয়ার দলে ছিলেন। তো লেখক গিয়ে দেখলেন যে আগে যারা পৌঁছেছে তাদের নিয়ে এলাহি কাণ্ড হয়ে গেছে। তো সেখানে গিয়ে সবাইকে আগে ব্যাগের আইটেমগুলো ডিসপ্লে করতে হয়, কেউ কিছু লুকিয়ে খাবার দাবার নিয়ে এসেছে কিনা। যারা লুকিয়ে খাবার দাবার নিয়ে এসেছিল বা টাকা নিয়ে এসেছিল তাদেরকে বিভিন্ন শাস্তি প্রদান করা হচ্ছিল। তো একজন 500 টাকা নিয়ে এসেছিল, সে লেখক তাকে দেখলেন যে সে একটা গাছের ডালে উঠে চিৎকার করে বলছে যে আমি চোর, আমি 500 টাকা নিয়ে আসছি। আর নিচে ইন্সট্রাক্টর লাঠি হাতে দাঁড়ানো ছিল। গলার আওয়াজ কম হলে ইন্সট্রাক্টর বলতেন যে গলার আওয়াজ কমে গেছে মনে হচ্ছে, নিচে নামিয়ে কিন্তু পিটিয়ে ছাল তুলে দিব। অমনি সেই ট্রেনি কমান্ডোরা আরো জোরে চিৎকার করে বলা শুরু করতো 500 টাকা, 500 টাকা এরকম। তো লেখকের আরেক বন্ধু এরকম 200 টাকা নিয়ে আসছিল। মেজর ইমতিয়াজ তাকেও বললেন যে আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে গাছের মগ ডালে উঠে যেতে হবে। তো লেখকের সেই বন্ধু আবার হেলোকাস্টিং জাম্পের সময় কাঁধে ব্যথা পেয়েছিল। সে বলল স্যার কাঁধে ব্যথা। এটা বলতেই মেজর ইমতিয়াজ তাকে পিটানো শুরু করলেন। এরপর সে আবারও বলল স্যার কাঁধে ব্যথা। এরপর আবারও সে পিটুনি খেলো বেশ কিছুক্ষণ। তারপর তারপরই যেন একটা ম্যাজিক হয়ে গেল। সে সব ব্যথা ভুলে একদম গাছের মগডালে চড়ে 200 টাকা 200 টাকা বলে ডাকতে থাকলেন। তো এরকম যারা টাকা নিয়ে আসছিল তাদের বিভিন্ন গাছের মগডালে দেখা গেল কেউ 500 টাকা, 200 টাকা, 100 টাকার আহাজারি করছে। সার্ভাইভাল ট্রেনিং এ বেশিরভাগ অপারেশনই হয় রাতের বেলা। দিনের বেলা কমান্ডোরা হাইড আউটে অবস্থান করে, আর রাতের বেলা তাদের সব অপারেশন অনুষ্ঠিত হয়। সার্ভাইভাল ট্রেনিং এ একদিন হাইড আউটে যাওয়ার জন্য কমান্ডোরা যাচ্ছিলেন। তো একসময় তাদের ছড়ায় নামিয়ে দেওয়া হলো। তো সেই ছড়া দিয়ে বেশ খানিকক্ষণ অতিক্রম করার পর মাটিতে পা ফেলার অনুমতি মিলল। মাটিতে পা ফেলার পর তাদের বিশ্রামের জন্য কোনোই সময় দেওয়া হলো না, বরং তাদের হাঁটার নির্দেশ দেওয়া হলো। সে সময় লেখক আক্ষেপ করে বলেছেন, কুমির পানি থেকে মাটিতে উঠে আসলেও কিছুক্ষণ বিশ্রাম করে, কিন্তু কমান্ডোরা তাও করে না। সেজন্য আমাদের সেই সারা রাত খালি হাঁটা আর হাঁটা চলল। সার্ভাইভাল ট্রেনিংয়ে কমান্ডোদের প্রকৃতি থেকে খাদ্য উপাদান সংগ্রহ করে বেঁচে থাকতে হয়, কিন্তু তারা তেমন খাওয়ার কিছু পাচ্ছিলেন না বলে একজন স্টাফকে জিজ্ঞেস করলো, স্টাফ আমরা এখানে কাঁচা কিংবা পাকা কলা কিংবা পাহাড়ি ফলমূল পাচ্ছি না কেন? আমাদের তো এখানে আসার আগে অনেক কিছু খাওয়ানোর ট্রেনিং করানো হয়েছিল, সেগুলো কই? এরপর স্টাফ উত্তর দিলেন যে আপনারা হচ্ছেন আর্মি কমান্ডো কোর্স 17, এর আগে 16টা কোর্স এই একই জায়গা দিয়ে গেছে, তারা সব গাছপালা শিকড় সুদ্ধা খেয়ে ফেলেছে, এজন্য আপনারা কিছুই পাচ্ছেন না। তারপর সবাই বিজ্ঞের মতো বলল আসলেই তো। তো সার্ভাইভাল ট্রেনিংয়ে আরেকদিন ইন্সট্রাক্টররা এসে জানালেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তাদের জন্য খবর এসেছে, তারা কমান্ডোদের অপারেশনে খুবই খুশি হয়েছেন, এজন্য তারা কমান্ডোদের জন্য রসদ পাঠাচ্ছেন। তো সব ট্রেনি কমান্ডোরা জিজ্ঞেস করলো কি ধরনের রসদ। তো ইন্সট্রাক্টররা আশ্বস্ত করলেন যে এই রসদের মধ্যে অস্ত্র, অ্যামিউনেশন ছাড়াও রসদের মধ্যে খাদ্যদ্রব্য আছে। তো লেখক বললেন যে খাদ্যদ্রব্যের কথা শুনে সকলের চোখে মুখে যেন 1000 ওয়াটের লাইট জ্বলে উঠল। তো হেলিকপ্টার করে সেই রসদ ড্রপ করা হবে। 8 জন কমান্ডোকে সেই রসদ আনতে পাঠানো হলো, এর মধ্যে লেখকও ছিলেন। তো যেই স্থানে রসদ ড্রপ করার কথা ছিল সেখানে গিয়ে তারা দেখলেন সেখানে কিছু নেই। তো ইন্সট্রাক্টররা জানেন সেখান থেকে আরো কিছু দূরে রসদ ইতিমধ্যে ড্রপ করা হয়ে গিয়েছে। তাই গিয়ে দেখলেন সেখানে 2টো বস্তা একদম পরিপূর্ণ অবস্থা। কবিতায় 2টো বস্তা পরিপূর্ণ অবস্থা। তো তারা সেখানে গিয়ে দেখলেন যে 2টো বস্তা আছে, সেই 2টো বস্তা একদম পরিপূর্ণ। তো একজন গিয়ে বস্তা টিপে জানালেন যে এই বস্তার মধ্যে বালি রয়েছে, কিন্তু কি আর করে, ইন্সট্রাক্টরদের নির্দেশ, এখন সেই বস্তা তাদের কাঁধে করে নিয়ে যেতে হবে বাকি ট্রেনি কমান্ডোদের কাছে। তো 4 জন 4 জন করে ভাগ হয়ে সেই বস্তা নিয়ে আসলেন। নিয়ে আসার পর মেজর ইমতিয়াজ সবার সামনে আসলেন। তিনি ছুরি নিয়ে বস্তা কাটতেই সেখান থেকে ঝরঝর করে বালু বের হওয়া শুরু হলো। তো যারা বস্তা নিয়ে এসেছিলেন তাদের সেই ধারণা ঠিক হলো। এমনকি একজন তো প্রায় কেঁদেই দিয়েছিলেন যে তারা এত কষ্ট করে এই বালু ভর্তি বস্তা এত দূর পথ টেনে নিয়ে আসলেন। প্রথম বস্তায় 2টি প্যাকেট পাওয়া গেল, 2টি প্যাকেটে 2টি চিরকুট পাওয়া গেল। তো প্রথম চিরকুটে লেখা ছিল আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এবং দ্বিতীয় চিরকুটে লেখা ছিল
যে কমান্ডোরা কোনো পরিস্থিতিতেই হাল ছাড়ে না। এই দুটো কথা শুনে কমান্ডোরা অনেক হতাশ হলেন যে তাদের সাথে এরকম নির্মম রসিকতা করা হচ্ছে। তো তারপর দ্বিতীয় বস্তা খোলা হলো। দ্বিতীয় বস্তাতেও এরকম প্রথমেই অনেকটা বালু বের হয়ে গেল, এরকম আবার 2টি প্যাকেট পাওয়া গেল। প্রথম প্যাকেট খোলার পর দেখা গেল সেখানে অনেক কাগজ বের হয়ে আসছে। ইন্সট্রাক্টর মেজর ইমতিয়াজ জানালেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হয়ে তাদের জন্য পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়েছেন। তো কমান্ডোরা তো আরো হতাশ হলেন। কিন্তু এরপর দ্বিতীয় প্যাকেটে দেখা গেল যে কিছু লজেন্স পাঠিয়েছে 1 টাকা দামের। তো সবার জন্য সেই 1 টাকা দামের লজেন্স দেওয়া হলো। সেই লজেন্স পেয়েই বরং কমান্ডোরা কিছুটা খুশি হলেন। আর তারপর সেখানেই তাদের পরীক্ষা দিতে বসিয়ে দেওয়া হলো। লেখক বলেছেন যে তিনি এতই টায়ার্ড ছিলেন, তিনি পরীক্ষা দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে ইন্সট্রাক্টর তাদেরকে পিটিয়ে পিটিয়ে ঘুম থেকে উঠান। এরপর তারা কোনো মতে পরীক্ষা শেষ করে খাতা জমা দেন। এই হলো অবস্থা। তো এরপর সার্ভাইভাল ট্রেনিংয়ে আরেকটি ঘটনা। লেখক একবার তার কয়েক বন্ধুসহ মূল দল থেকে হারিয়ে গিয়েছিলেন। তো তারা মূল সড়কের পাশ দিয়ে ধান ক্ষেত ধরে হাঁটছিলেন। তো একসময় তারা একটি দোকানের দেখা পেলেন। তো তারা তারপর সেই দোকানে ঢুকে গেলেন। তো তাদের দেখে দোকানদার তার ওয়েটার বয়কে ফিস ফিস করে কিছু একটা বললেন। আর এর কারণটি হচ্ছে, তো লেখক তারা যেভাবে গিয়েছিলেন তাদের মোটেই সাধারণ মানুষ মনে হচ্ছিল না, কারণ তাদের মুখমণ্ডলে ক্যামো ক্রিম লাগানো ছিল, যেটি হচ্ছে কালো এক ধরনের ক্রিম। আর তাদের সম্পূর্ণ ড্রেসে কাদা ময়লা লেগেছিল। এই অবস্থায় দেখে যে কেউই ভয় পেয়ে যাওয়ার কথা। তো আবার তাদের কাছে কোনো টাকা পয়সাও নেই, তারা কিভাবে খাবেন তারা সেই চিন্তা করছিলেন। তো তারা একসময় ঠিক করলেন যে তারা দুই বন্ধু কিছুক্ষণের জন্য ইংরেজিতে কথা বলবেন, তারপর ম্যানেজারকে তাদের অবস্থার কথা জানাবেন। এই জন্য যে যদি ইংরেজি কথা শুনে তাদের একটু ভদ্রলোক মনে হয়। তো তারপর দুই বন্ধু ইংরেজিতে কথা বলা শুরু করলেন। 30 সেকেন্ডের মতো কথা বলার পর তারা ম্যানেজারকে জানালেন যে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, তারা ট্রেনিংয়ে এসে পথ হারিয়ে গেছেন। এখন তাদের হাতে কোনো টাকা পয়সাও নেই, তারা খুবই ক্ষুধার্ত। এখন তাদের যদি কিছু খাবার খেতে দেন তারা ব্যবস্থা করবেন যে তারা যখন বাড়ি ফিরে যাবেন তখন তাকে টাকা ফেরত দিয়ে দিবেন। তো তারপর লেখক বলেছেন যে ম্যানেজার মনে হয় তাদের প্রতি দয়া হলো। তারপর ম্যানেজার তার ওয়েটারকে নির্দেশ দিলেন তাদের সব খাবারের বন্দোবস্ত করতে। তো লেখক তার বন্ধু সহ তাড়াতাড়ি টেবিলে বসে গেলেন, তারা খাবার অর্ডার দিয়ে খাওয়া শুরু করলেন। এর 2 মিনিট পর লেখক দেখলেন যে সেই দোকানে কমান্ডোদের আরো একটি দল এসে উপস্থিত হয়েছে। সেই দলও এসে তাদের সঙ্গে যোগদান করলো এবং অর্ডার দেওয়া শুরু করলো। তো এর 1 মিনিট পরই আচমকা ইন্সট্রাক্টররা সেই দোকান রেড দিল। তারা এসেই ডাক দিল যে কমান্ডো উঠ। তো তারা সেটা দেখেই তাড়াতাড়ি দোকান থেকে বের হয়ে দৌড় দিলেন। তো তারা দোকানে 3 মিনিট খাওয়ার সময় পেয়েছিলেন। লেখক বলেছেন যে সেই 3 মিনিটে তিনি 7টি পরোটা, 3টি ডিম ভাজি, 1 বাটি গরুর মাংস, 1 বাটি ভাজি এবং হাফ লিটার কোকা-কোলা খেয়ে ফেলেছেন। এবং লেখকের সাথে যারা ছিলেন তারাও মোটামুটি এরকমই খাবার খেয়ে ফেলেছিলেন। তো চিন্তা করে দেখুন কত ক্ষুধার্ত থাকলে 3 মিনিটে এতটুকু খেয়ে ফেলা সম্ভব হয়। আচ্ছা, তো এরপর আসবো গ্যাগিংয়ে। গ্যাগিং কমান্ডো ট্রেনিংয়ে মাত্র একবারই দেওয়া হয়। তো যেদিন কমান্ডোদের জানিয়ে দেওয়া হলো আগামীকাল আপনাদের গ্যাগিং হবে, সবাই বুটলেস নিয়ে হাজির হবেন। তো তখন ট্রেনি কমান্ডোরা ইন্সট্রাক্টরদের জিজ্ঞেস করলো কেন গ্যাগিং একবারই দেওয়া হয়। তো ইন্সট্রাক্টররা হেসে বললেন যে কালকেই বুঝতে পারবেন। তো গ্যাগিং হচ্ছে এমন একটি অবস্থা যেখানে বন্দীকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে ফেলা হয়। সে একটুও নড়াচড়া করতে পারে না, কোনো কথাও বলতে পারে না। তো এজন্য প্রথমে তাকে বুকের উপর ভর করে শোয়ানো হয়, এরপর হাত পিছনে নেওয়া হয়, এরপর পা দুটো ভাঁজ করে সামনে নিয়ে আসা হয়, হাত এবং পা একসঙ্গে বাঁধা হয়। এরপর তার সঙ্গে মুখে একটি 6 ইঞ্চি লম্বা শক্ত কাঠি দিয়ে দেওয়া হয়। সেই কাঠিটি হাত ও পায়ের সঙ্গে বাঁধা থাকে। তো একদম নড়াচড়া করা যায় না। শব্দ করার চেষ্টা করা হলে মুখ দিয়ে গো গো শব্দ হয়। বেশি চেষ্টা করলে একদম গাল কেটে যায়। তো লেখক বলেছিলেন যে তাদেরকে মাত্র 2 থেকে 3 মিনিট সময়ের জন্য গ্যাগিং করা হয়েছিল। আর লেখক এখনো মাঝে মাঝেই দুঃস্বপ্ন দেখেন যে তার ইন্সট্রাক্টররা তাকে গ্যাগিং দিচ্ছেন। তো এই বইয়ে কমান্ডোদের সম্পর্কে বিভিন্ন উক্তি দেওয়া হয়েছে, আমি এখন সেই উক্তিগুলোই পড়ব। সেই উক্তিগুলো শুনলে আপনারা কমান্ডোদের ট্রেনিং সম্পর্কে একদম মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তো এখানে লেখক বলেছেন এই প্রশিক্ষণের চূড়ান্ত উদ্দেশ্য আপনাকে আপনার লিমিট সম্পর্কে আজন্ম গড়ে তোলা সনাতনী ধারণা ভেঙে দেওয়া। আপনি হয়তো জানেনও না আপনাকে দিয়ে কি সম্ভব। কমান্ডো প্রশিক্ষণ আপনাকে একটা পদ্ধতির ভেতর দিয়ে নিজেকে চিনিয়ে দেবে। আপনার ভেতর বপন করবে আত্মবিশ্বাস নামক এক গুণাবলীর বীজ, যা কেবল দিনে দিনে আরও বেড়ে উঠবে।
স্বাভাবিক পরিস্থিতিতে আপনি যাই করেন না কেন, অস্বাভাবিক পরিস্থিতিতে আসলে আপনাকে সহজেই চোখে পড়বে। শুধুমাত্র প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেওয়া হবে, সাধারণ ৮-১০ জন মানুষের সাথে একজন কমান্ডোর পার্থক্য সহজেই চোখে পড়বে। এছাড়া আরও বলা হয়েছে, কমান্ডো ট্রেনিংয়ে কোনো কঠিন ইভেন্টের প্রশিক্ষণ পরিকল্পনা ব্যাক টু ব্যাক একজন প্রশিক্ষণার্থীকে অপটিমাম প্রেশার দিয়ে তার পারসিভ লিমিট ব্রেক করে দেওয়া, এজন্যই ব্যাক টু ব্যাক পরিকল্পনা করা হয়। আরেক জায়গায় লেখক বলেছেন, তবে এটাও মনে রাখতে হবে, কমান্ডো প্রশিক্ষণ কোনো নির্দিষ্ট সময়ের ভেতর ব্যবহার না করা হলে মেয়াদ উত্তীর্ণ হয় তেমন ভাবা মস্ত ভুল। প্রফেশনাল জীবনের গণ্ডির ভেতরে আপনি কমান্ডো কোর্সে শিক্ষার যতটা প্রয়োগ করবেন, বেসামরিক জীবনে সেই পরিধি অনেক বেশি বিস্তৃত। সেই রোদে পুড়ে, শীত এবং কুয়াশায় মলিন হয়ে, শারীরিক কষ্টকে তুচ্ছ ভেবে এবং মনের সংকল্পকে বরং অধিকতর গুরুত্ব দিয়ে ক্ষুধামন্দা উপেক্ষা করে কেবল সামনের দিকে দিগন্তের আলোকছটাকে পাথেয় হিসেবে নিয়ে পথ চলা, এগুলোর সমন্বিত শিক্ষা জীবনের সকল ধাপে সমান কাজে লাগে। জীবনের কঠিনতম দুঃসময়ে চলার পথে কখনোই হার মানিনি কেবল একজন কমান্ডো হওয়ার কারণে। তো আপনাদের হয়তো এতক্ষণ বর্ণনা শুনে মনে হতে পারে এত কঠিন শারীরিক পরিশ্রমের কারণ কি, লেখক সেটাও এখানে বলে দিয়েছেন। স্বাভাবিকভাবেই পাঠকের মনে প্রশ্ন আসতে পারে, এহেন শারীরিক কষ্টের কার্যক্রম পরিচালনার কারণ কি, সেই কাহিনী লিপিবদ্ধ করার কারণই বা কী হতে পারে। বলার উদ্দেশ্য সহজ, এই ধরনের শারীরিক কষ্টসাধ্য পরিস্থিতির ভিতর দিয়ে যাওয়ার একমাত্র কারণ প্রতিটি প্রশিক্ষণার্থী কমান্ডোকে মাত্রাতিরিক্ত স্ট্রেসের ভিতর রাখা। আপনি যখন এই সীমাহীন স্ট্রেসের মাঝে থেকেও অপারেশনাল প্ল্যান করবেন, ভার্বাল অর্ডার দেবেন, অপারেশন পরিচালনা করবেন, তখন আপনার সহ্য ক্ষমতা কেবল বেড়েই চলবে। আপনি নিজের অজান্তেই যে কোনো পরিস্থিতিতে ফাংশন করার ক্ষমতা অর্জন করবেন। কল্পনা করুন, আপনার কাঁধে প্রায় ৪৫ পাউন্ড ওজন, পেটে খাবার পড়েনি, আপনি রাতের আধারে ৩০-৪০ কিলোমিটার হাঁটছেন একেবারেই কাদা কিংবা নর্দমার ভেতর দিয়ে, এরপর বুদ্ধি বজায় রেখে অপারেশন করছেন এবং সেখানে প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভুলের জন্য ইনস্ট্রাক্টর আপনাকে রাম ধুলাই দিচ্ছে এবং সেই পিটুনি খেয়ে আপনি থেমে নেই আপনার অপারেশনাল দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। একে বলে স্ট্রেস। এই স্ট্রেস আপনি কাগজে কলমে করে কখনো পাবেন না, একমাত্র সেই রকম পরিস্থিতিতে না পড়লে এই স্ট্রেসের মাত্রা আপনি উপলব্ধি করতে পারবেন না। এই স্ট্রেস ম্যানেজমেন্টই একজন প্যারা কমান্ডোকে ৮-১০ জন সাধারণ সৈনিক থেকে আলাদা করে। আরেকটা মনে রাখার বিষয়, একজন সাধারণ সৈনিকের সাথে একজন কমান্ডো সৈনিকের একটি বড় পার্থক্যের ক্ষেত্র মাল্টিটাস্কিং। কমান্ডো সৈনিককে বিরূপ পরিস্থিতিতে অনেক ধরনের কাজ করতে হয়, যার প্রতিটি টাইম সেন্সিটিভ। সে কারণে কমান্ডো সৈনিক একাধারে বিবিধ কাজ করতে সক্ষম। আমি কাহিনীর শুরুতেই একটি কথা একাধিকবার বলেছি, প্যারা কমান্ডো ট্রেনিংয়ের মূল লক্ষ্য হচ্ছে আপনার লিমিট সম্পর্কে ধারণা দেওয়া। সেই লিমিট কি? দ্য লিমিট ইজ লিমিটলেস। লিমিট বলে কিছু নেই। আপনি নিজেও জানেন না আপনার সহ্য ক্ষমতা কতখানি। আপনি কখনো বুঝেই ওঠেননি আপনার মাত্রা কত দূর। কমান্ডো ট্রেনিং আপনাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দিবে, যেখান থেকে আপনাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অ্যাসাইনমেন্ট দিলে আপনার একটাই উত্তর হবে, আমি যে কোনো মূল্যে পারবো কমান্ডার। আত্মবিশ্বাস এক ভয়ানক স্তম্ভ। প্যারা কমান্ডো ট্রেনিং আপনাকে সেই স্তম্ভ গড়ে দেবে। তো আরেক জায়গায় একবার এক কমান্ডোর নাকে কাদা গিয়েছিল, সেটি তার গন্ধ মনে হয়েছিল, যার কারণে সে শব্দ করেছিল। তাদের ইনস্ট্রাক্টর সেই শব্দটি শুনেছিলেন, যার কারণে তাদের শাস্তি দেওয়া হলো। এরপর সেই ইনস্ট্রাক্টর হাতে একটি গোলাপ ফুল নিয়ে এসেছিলেন এবং তিনি বলেছিলেন, কমান্ডো, আমার হাতে এটা কি? গোলাপ ফুল। আর তোমাদের শরীরে কি? দুর্গন্ধযুক্ত কাদা। যেদিন এই গোলাপ ফুলের ঘ্রাণ আর ওই দুর্গন্ধযুক্ত কাদার গন্ধ তোমার কাছে একরকম মনে হবে, সেদিন বুঝবে তুমি প্রকৃত কমান্ডো হয়েছ। আরেক জায়গায় বলা হয়েছে, আপনার কি জানা আছে যে যুদ্ধক্ষেত্রে ব্যাটেল ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্টেন্স রেশিও বলে একটি বিষয় আছে? এর অর্থ হচ্ছে আপনি যুদ্ধক্ষেত্রে আপনার সৈনিকদের সম্মুখ সমরে পাঠালে অপারেশনাল প্ল্যানিংয়ে যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ঠিক কোন মাত্রা পর্যন্ত ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্ট করতে আপনি প্রস্তুত। এই মাত্রা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, আপনার সেনা দলের ফায়ার পাওয়ার, স্কিল, প্রতিপক্ষের ফায়ার পাওয়ার, টার্গেট প্রতিরক্ষা ব্যূহ, আরও অনেক কিছু। দেখা যায় ক্ষেত্র বিশেষে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কখনো 40 কিংবা 50% পর্যন্ত গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু প্যারা কমান্ডোদের ক্ষেত্রে কি? আপনি জানলে অবাক হবেন, প্যারা কমান্ডো অপারেশনে 100% ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্টেড। অর্থাৎ অপারেশনাল প্ল্যানিংয়ে বলা থাকবে, প্রয়োজনে গোটা কমান্ডো বাহিনী যাদের পাঠানো হচ্ছে তাদের সকলে নিহত হোক, কিন্তু মিশন সাকসেসফুল হতে হবে।
প্যারা কমান্ডোদের দিনের পর দিন ট্রেনিং দিয়ে এইরকম মানসিকতায় গড়ে তোলা হয়। প্যারা কমান্ডোদের বলা হয় এক্সপেন্ডেবল ফোর্স। কমান্ডারের মিশন সাকসেসফুল করার বিনিময়ে শতভাগ ক্যাজুয়ালিটি অ্যাকসেপ্টেড। তো এবার আমি একদম লাস্ট পেজটা পড়বো। লাস্ট পেজের লেখাগুলো পড়লে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন কমান্ডোদের সম্পর্কে। তো শুরু করি। 25 সপ্তাহে মোট দিন হয় 175টি। ঘন্টার হিসাব কিংবা সেকেন্ডের দাগ না হয় নাই দিলাম। আপনি এত বেশি ওজন পিঠে নিয়ে দিনের পর রাত, রাতের পর ভোর পথ চলবেন, অনেক সাধারণ দর্শক আপনাকে নিয়ে ঠাট্টা করবে, বলবে বোকা, বলবে অর্থহীন পথে হেঁটে যায় লক্ষ্যহীন যুবক। আপনি যখন জঙ্গলে, কাদায়, ঝড় কিংবা তীব্র শীতে কুয়াশার চাদর ভেদ করে সামনে এগোবেন, ওরা ভাববে আপনি উদ্বাস্তু, আপনার ঘরে ফেরার তাড়া নেই। আপনি যখন নিজের শরীরের ঘামের প্রতিচ্ছবিতে টের পাবেন আপনার এই শ্রম ভবিষ্যতের রক্তের রক্ষা কবচ, ওরা বলবে আপনার সুগন্ধি প্রয়োজন। আপনার পায়ের তলার চামড়া যখন মোজার সাথে উঠে চলে আসবে আর আপনি সেই পায়ে সেট দিয়ে প্রস্তুত হবেন আগামী সকালের পথ চলার জন্য, অনেকে মন্তব্য করবে না করলেই তো চলে, এত ট্রেনিংয়ের কি প্রয়োজন। আপনি যখন মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কয়েক হাজার ফুট উপর থেকে অহরহ ঝাঁপিয়ে পড়বেন নীল আকাশের বুকে, পাশের রেস্টুরেন্টে কফির মগে চুমুক দিতে দিতে কেউ মন্তব্য করবে কর্পোরেট চাকরি অনেক ভালো, অনেক বেশি বেতন, কেন যে এরা আর্মিতে যায় আর কেনই এত কষ্টের ট্রেনিং করে। আপনার নিন্দুক, সহকর্মী, পথচারী, গুণগ্রাহী সকলের মনে অসংখ্য প্রশ্ন। একজন ট্রেনি কমান্ডের কাছে সকল প্রশ্নের উত্তর একটাই, স্রেফ একটাই, এই সোনালী আর মেরুনের সমন্বয়ের উইং, দ্য প্যারা কমান্ডো ব্রেভেট, আর কিছু না, অ্যাবসলিউটলি নাথিং মোর। প্যারা কমান্ডো হওয়া কেবল একটি সোনালী ঈগলের প্রাপ্তি নয়, নয় নিজেকে অন্যদের চেয়ে আলাদা হিসেবে জাহির করা। প্যারা কমান্ডো হওয়া অর্থ দাম্ভিকতা নয়, কিংবা দুর্বলের ওপর নিজের শক্তি প্রয়োগের যথার্থতা খুঁজে পাওয়া। প্যারা কমান্ডো একটি জীবন পন্থা, এ ওয়ে অব লাইফ। একজন প্যারা কমান্ডো তার এই অর্জনকে কেবল সামরিক জীবন নয়, জীবনের সকল প্রতিকূলতার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে প্রয়োগ করতে পারে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আমলে নিয়ে নিজের মতো করে তার সমাধান বের করে নিয়ে আসা একজন প্যারা কমান্ডোর কৃতিত্ব। আর বের করে নিয়ে আসা সেই সমাধান কেবল নিজের জন্য নয়, বরং সকলের জন্য। এটা একজন প্যারা কমান্ডোর ধর্ম। তো এই ছিল আজকের বুক রিভিউ। কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরপর কোন বইয়ের রিভিউ দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।